বসিরহাট লোকসভার মধ্যে যে কটা বিধানসভা পড়বে, যে কটা বিধানসভা আছে, আমি মনে করছি সমস্ত জায়গায় আইএসএফের প্রভাব প্রচুর হারে রয়েছে। আর আমাদের প্রার্থী, আমাদের আইএসএফের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করবে, আমরা 100তে 100 আশাবাদী যে আমাদের প্রার্থী জিতে যাবে। আমি এই দেশের নাগরিক, এই রাজ্যের ভোটার। আমার অধিকার আছে 5টা কথা বলার। তাই বলে 5টা কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হবে, এটুকু আমি সত্যি মানে এই রাজ্যের ভোটার হয়ে আমি খুব লজ্জিত। তো ভোট তো আর হয়নি, ভোট তো সব চুরি করে নিয়েছে। আমি বলছি যে মানে যেভাবে আমরা ভূতে ভূতে এজেন্ট দিয়েছিলাম, সেইভাবে মানুষ মানে আইএসএফ এর বোতাম নীল হয়ে গেছিল, উঠছিল না। সেসব ভোটগুলো কোথায় গেছে? আমি আরেকটু তুলে ধরি। আচ্ছা, আরেকটু যদি ইভিএম এ আবার যদি ভোট হয় তাহলে কি হতে পারে? আপনারা তো বলছেন যে ভোট নীল হয়ে গিয়েছে, মেশিন উঠছিল না। এবার আর মানে মেশিন ভোটে কাজ করবে না। যদি নিরপেক্ষভাবে ভোট হয়, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, যদি মানে বাইরের কোম্পানি মানে র্যাব দিয়ে যদি হয়, প্রশাসন নিরপেক্ষভাবে যদি কাজ করে, আমি বলছি যে আইএসএফ এর বোতাম উঠবে। এত হারে প্রভাব রয়েছে, উঠবে না। আমি আগের কথা 2021 সালের কথা একটু তুলে ধরি। ক্যানিং পূর্বের কথা বলি, যেটা শওকতের এরিয়ায় প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙেছে আইএসএফ করার কারণে। তাহলে আইএসএফ যদি করে থাকে, তাদের ঘর বাড়ি যখন লুটপাট করে ভেঙে দিয়েছে, তাহলে এই ভোটগুলো তো প্রকৃত মানুষ আইএসএফ এ দিয়েছিল। সেখানে শওকত মোল্লা জিতলো কিভাবে? সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট হারলো কি করে? আমি তো বলি সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট জিতে গেছে। সেই ভোটগুলোকে সরিয়ে, ব্যালট বাক্স সরিয়ে শাসকের ব্যালট বাক্স এনে সেখানে দেওয়া হয়েছিল আমি মনে করি। কারণ যে হারে মানুষের ঘরদোর ভাঙা হয়েছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। যদি মাথা গণনা করা হয়, আমি বলছি আইএসএফ এর ক্যান্ডিডেট ওখানে বেরিয়ে গেছে। এখনো যদি খোঁজ করা হয়, আইএসএফ এর ক্যান্ডিডেট জিতে আছে আমি মনে করি। শওকত মোল্লা জোর পূর্বে মানে নিজেকে বিধায়ক হিসাবে করেছে। বসিরহাট এটা লোকসভা, এই লোকসভা থেকে যদি আইএসএফ প্রার্থী দেয়, তো সন্দেশখালীতে কেমন প্রভাব পড়বে আইএসএফ এর? বা আইএসএফ কি বসিরহাট থেকে জিততে পারবে বলে সম্ভাবনা আছে? দেখুন, শুধু সন্দেশখালী না, বসিরহাট লোকসভার মধ্যে যে কটা বিধানসভা পড়বে, যে কটা বিধানসভা আছে, আমি মনে করছি সমস্ত জায়গায় আইএসএফের প্রভাব প্রচুর হারে রয়েছে। আর আমাদের প্রার্থী, আমাদের আইএসএফের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করবে, আমরা 100তে 100 আশাবাদী যে আমাদের প্রার্থী জিতে যাবে। আচ্ছা, এখানে সাধারণ জনগণ এই কর্মী সভায় আওয়াজ তুলছে যে বসিরহাটে নওশাদ সিদ্দিকীকে চাই প্রার্থী হিসাবে। তো আপনি এখানে কি বলতে চাইছেন? দেখুন, ছোট ভাইজান তো মানে ইচ্ছুক যে ডায়মন্ড হাবড়ায় দাঁড়ানো, তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো আমরা চাইছি এখানে যে প্রার্থী দেবে, আমরা সেই প্রার্থীর হয়ে মানে আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের প্রার্থী বেরিয়ে যায়। ঠিক আছে, আমরা প্রত্যেক বুথে বুথে এজেন্ট দেবো। আর আমাদের মিনাখা বিধানসভার কথা বলছি, আমাদের মিনাখা বিধানসভা নয়, সন্দেশখালী বিধানসভা থেকে শুরু করে মিনাখা বিধানসভা, হাড়োয়া বিধানসভা, আমাদের আইএসএফের প্রচুর প্রভাব রয়েছে। বসিরহাটে সিপিএম, বিজেপি, টিএমসি, আইএসএফ 4টে দল হচ্ছে, তবু আপনারা সত্যি মানে কতটা আশ্বাসবাদী যে আইএসএফ? আমরা এখনো 100তে 100 আশাবাদী যে আইএসএফ বেরিয়ে যাবে। আচ্ছা, আপনাকে তো একবার গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালী কাণ্ডকে নিয়ে, তো সেখানে আপনি যে 2 দিন কি 3 দিন খুব সম্ভব জেলের ভিতরে ছিলেন, বসিরহাট জেলে, তো আপনার ওখানে থেকে যে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন। দেখুন, আমি সন্দেশখালী যে পোলট্রি ফার্মে আগুন লাগানোর দায়ে আমাকে মানে অ্যারেস্ট করা হয়েছিল, আমি সত্যি ওইটা যে কোন দিনে হয়েছে, কত তারিখে হয়েছে, সত্যিই আমি জানতাম না। আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে কলকাতা ফতিল্লাপুরে থাকা হয়, 144 নম্বর ওয়ার্ড পৌরসভা, ওখানেই থাকি 2014 সাল থেকে। আমি 24 তারিখে আমি শবে বরাতের উপলক্ষে বাড়ি এসেছিলাম। আসার পরে মানে বাড়িতে এসছি আমি 3টেই 10-এ, আমি অ্যারেস্ট হয়েছি 4টেই 20-তে।
তো আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কেন আমাকে এসে প্রথম মিথ্যা কথা বলেছিল প্রশাসন, বলছে যে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য মিনাখা থানায় যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন মিনাখা থানায় যেতে হবে, আমার অপরাধটা কি? বলছে আপনাকে কিছু আপনার যদি জিজ্ঞাসাবাদ করার দরকার থাকে আপনি আমার বাড়িতে এসছেন, আমার এখানেই জিজ্ঞাসাবাদ করুন। ওনারা বলছেন না আপনাকে মিনাখা থানায় যেতে হবে। আমি বলছি আপনারা মিনাখা থানায় থেকে এসছেন, আপনাদের প্রুফ কী আছে, আপনাদের কার্ড দেখান। তো কার্ড দেখালোর পরে দেখলাম যে হ্যাঁ ওরা মিনাখা থানার প্রশাসন। তো তারপরে আমার সঙ্গে অনেক কথোপকথন হয়, তারপরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসিরহাটে 24 তারিখে অ্যারেস্ট করে ওখানে রাত্রি থাকি। 25 তারিখে আমাকে বসিরহাট থানায় নিয়ে আসা হয়, থানার থেকে আমাকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পরে আমাকে 3 দিন পিসি অ্যাকিউজ করার পরে আমাকে ব্যারাকপুর ডিডি ডিপার্টমেন্টে 2 দিন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওখানে রাখা হয় ওম্যান পিএসে। ওখান থেকে 2 দিন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সন্দেশখালী থানায় নিয়ে যায়। সন্দেশখালী থানায় গিয়ে ওখানে আমি 1 রাত থাকি। তারপরের দিনকে আমার বসিরহাট কোর্টে আমাকে জামিনে মুক্ত পাই। আমি পাওয়ার পরে 2 দিন 3 দিন পরে আমি আমার কলকাতার বাড়িতে আমার হাজব্যান্ড যায়। সেখানে গিয়ে দেখি যে 24 তারিখে আমি অ্যারেস্টটা হলাম, 25 তারিখে ওখানকার আমি যেখানে থাকি ফতিল্লাপুর সেই জায়গার মানে থানা হচ্ছে নিমতা থানা, সেই থানার প্রশাসন 25 তারিখে আমার মানে বাড়িতে রবিবার 25 তারিখে আমার বাড়িতে গিয়ে আমার ঘরের তালা ভেঙে আমার ঘর সিজ করে। আমার A to Z ডকুমেন্টস, আমার যিনি ঘর মালিক তিনি বলছিলেন যে আমার A to Z ডকুমেন্টস নিয়ে চলে গেছে। সেখানে বেশ আমার কিছু জুয়েলারি জিনিস ছিল, সেগুলো নিয়ে গেছে কিনা আমি জানি না। আমার বেশ কিছু টাকাও ছিল, যেহেতু আমি একদিনের উপলক্ষে আমি দেশের বাড়িতে এসেছিলাম, আমি কিছু আনিনি। তো আমার A to Z ডকুমেন্টসটা নিয়ে গেছে, এটা নিশ্চিত আমার বাড়িওয়ালা বলছে। তো আমার ঘরে একটা মানে প্রশাসন থেকে তালা মেরে চলে গেছে। সেখানে বলে গেছে, আমার বাড়িওয়ালা জিজ্ঞেস করছিল প্রশাসনদেরকে যে ওনার অপরাধটা কি, প্রশাসন বলে গেছে আমি মার্ডার কেসের আসামি। আদৌ কি প্রশাসনের কাছে কোনো প্রুফ আছে? এই যে সন্দেশখালীর বিষয়ে আমি যে 4 দিন জেলে ছিলাম, সেটা কি প্রমাণ করতে পেরেছে আদৌ প্রশাসন যে আমি সত্যি উস্কানিমূলক কথা বলে আমি সত্যি সেখানে গিয়ে আগুন লাগিয়েছি? কোনো ফুটেজ পেয়েছে? কোনো ভিডিও ফুটেজ পেয়েছে? পাননি। তাহলে প্রশাসন এত পরিমাণে দলদাস হয়ে গেছে শাসক দলে, মানে বলে বোঝানো যাবে না। যে ওরা নিচয় নামতে চটি চাটতে আজকে নিজেদের গায়ে যে ইউনিফর্মটা পরে আছে সেই ইউনিফর্মটাকে মানে সম্মান করাটুকু সেটুকু ভুলে গেছে। আমি ধিক্কার জানাই এই রাজ্যের প্রশাসনদেরকে, আমি ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে, আমি ধিক্কার জানাই। কারণ এই জায়গায় আমি যত সম্ভবত আমি নিউজ দেখেছিলাম যে 7 তারিখে শিবু হাজরা পোলট্রি ফার্মে আগুন লেগেছিল। আমি 14 তারিখে আমার বাপের বাড়ি গিয়েছিলাম, যেহেতু আমার বাপের বাড়ি ওখানে। তখন প্রশাসনের মনে ছিল না যে আমি ওখানে উস্কানিমূলক কথা বলে আমি ছেলেপিলে পাঠিয়ে আমি মানে পোলট্রি ফার্মে আগুন লাগাতে বলেছি, তখন মনে ছিল না। আমি 15 তারিখে এসে মিনাখার বাড়িতে ছিলাম। 16 তারিখে আমি বসিরহাট ডেপুটেশন দিতে আসি, আমাদের আইএসএফের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। কিছু মিডিয়া ভাই বন্ধুরা এসে আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল। সেই ইন্টারভিউর আমি বলছি, সেই ইন্টারভিউর মানে যেটা দিয়েছিলাম ইন্টারভিউটা, তারই পরিপ্রেক্ষে আমাকে ওই কেসের আসামি করে আমাকে বিনা অপরাধে জেল খাটানো হয়েছে। কারণ আমি নুসরাতের বিরুদ্ধে বলেছিলাম, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম আমি এই দেশের নাগরিক, এই রাজ্যের ভোটার, আমার অধিকার আছে 5টা কথা বলার। তাই বলে 5টা কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হবে, এটুকু আমি সত্যি মানে এই রাজ্যের ভোটার হয়ে আমি খুব লজ্জিত। যে নুসরাতকে আমি মানে বলেছিলাম যে উনি একটা বলিউডের নায়িকা, ওনাকে কেন দাঁড় করানো হয়েছিল, যিনি আমি বাইরে দেওয়ার পরে যিনি বলছিলেন যে 174 ধারা জারি রয়েছে, যেখানে 144 বলতে পারছে না, সেই রকম একজনকে লোকসভায়
বসিরহাট লোকসভার এমপি বানিয়েছে, তাহলে কি আমি সেই দিন ভুল বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী? তা না হলে এমন একজনকে মানে বসিরহাটের সাংসদ করেছে, তিনি এখন 144 আর 174 বলতে পারছে না। তাহলে ভাবতে পারছেন কাকে মানে বসিরহাটের লোকসভায় দাঁড় করিয়েছে? বসিরহাটের লোকসভায় এতগুলো বিধানসভার মধ্যে কি এমন কোনো ব্যক্তি ছিল না, যে উপযুক্ত ব্যক্তি ছিল না, তাকে দাঁড় করাতে পারেনি? ভোট তো হয়নি, ভোট তো লুট করে নিয়েছে। প্রকৃত যদি ভোট হতো, মানুষ মানে ওইভাবে ভোট মানে ওদেরকে দিত না, ওদেরকে কিভাবে পরাজিত করে অন্য দল আসতো সেটা মানুষ বুঝিয়ে দিত ভোটের মাধ্যমে। কিন্তু ভোট তো আর হয়নি, ভোট তো সব চুরি করে নিয়েছে। আমি বলছি যে মানে যেভাবে আমরা ভূতে ভূতে এজেন্ট দিয়েছিলাম, সেইভাবে মানুষ মানে আইএসএফ এর বোতাম নীল হয়ে গেছিল, উঠছিল না। সেসব ভোটগুলো কোথায় গেছে? সেসব ভোটগুলো কোথায় গেছে? আমি আর একটু তুলে ধরি। আচ্ছা, আর একটু যদি ইভিএম এ আবার যদি ভোট হয় তাহলে কি হতে পারে? আপনারা তো বলছেন যে ভোট নীল হয়ে গিয়েছে, মেশিন উঠছিল না। এবার আর মানে মেশিন মোটে কাজ করবে না। যদি নিরপেক্ষভাবে ভোট হয়, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, যদি মানে বাইরের কোম্পানি মানে র্যাব দিয়ে যদি হয়, প্রশাসন নিরপেক্ষভাবে যদি কাজ করে, আমি বলছি যে আইএসএফ এর বোতাম উঠবে না। এত হারে প্রভাব রয়েছে, উঠবে না। আমি আগের কথা 2021 সালের কথা একটু তুলে ধরি। ক্যানিং পূর্বের কথা বলি, যেটা শওকতের এরিয়ায় প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ধর ভেঙেছে আইএসএফ করার কারণে। তাহলে আইএসএফ যদি করে থাকে, তারা তাদের ঘর বাড়ি যখন লুটপাট করে ভেঙে দিয়েছে, তাহলে এই ভোটগুলো তো প্রকৃত মানুষ আইএসএফে দিয়েছিল। সেখানে শওকত মোল্লা জিতলো কিভাবে? সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট হারলো কি করে? আমি তো বলি সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট জিতে গেছে। সেই ভোটগুলোকে সরিয়ে, ব্যালট বাক্স সরিয়ে শাসকের ব্যালট বাক্স এনে সেখানে দেওয়া হয়েছিল আমি মনে করি। কারণ যে হারে মানুষের ঘরদোর ভাঙা হয়েছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। যদি মাথা গণনা করা হয়, আমি বলছি আইএসএফ এর ক্যান্ডিডেট ওখানে বেরিয়ে গেছে। এখনো যদি খোঁজ করা হয়, আইএসএফ এর ক্যান্ডিডেট জিতে আছে আমি মনে করি। শওকত মোল্লা জোর পূর্বে মানে নিজেকে বিধায়ক হিসাবে করেছে। আচ্ছা, ওখান থেকে লোকসভা কি এবার জিততে পারবে? দেখুন, ওখানে লোকসভায় যদি সেইভাবে যে হারে শওকত মোল্লা সন্ত্রাস করে চলেছে, সেই হারে সব মানুষের তো একটু ভয় আছে। মানুষ ভয়তে সামনে আসতে পারছে না, মানুষ ভয়তে বুথ ঘর পর্যন্ত যেতে দিচ্ছে না ভাই। তো কি করে আপনাদের ওখানে ভোটটা গোপন হবে? ভোটার বেশি? আমাদের ওখানে বলছি তো, আমাদের ওখানে প্রচুর ভোটার, যেগুলো মানে ওখানে যদি ভালোভাবে ভোট হয়, টিএমসির কোনো চিহ্ন থাকবে না, কোনো চিহ্ন তো খুঁজে পাওয়া যাবে না যদি প্রকৃতভাবে ভোট হয়। আমার পরিচয়, আমি মিনাখা বিধানসভা থেকে এসেছি। আমার নাম আয়েশা বিবি। আমি মিনাখা বিধানসভার ভোটার। আমি মিনাখা অঞ্চল থেকে এসেছি।